এভরিওয়ান, আমি সুরভি। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আরো একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব জিবি ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার মেজর পেপার 2 এর একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। দেখো আমাদের বিষয় কি আছে, ভূমিরূপ বিদ্যার পরিধি বা স্কোপ অফ জিওমরফোলজি। এই যে ভূমিরূপ বিদ্যা বিষয়টি রয়েছে, এর পরিধি কতটা বা স্কোপ কতটি রয়েছে সেটাই কিন্তু আজকে আমাদের আলোচনার বিষয়। দেখো সবার প্রথমে দেওয়া রয়েছে ভূমিকা। কি আছে দেখো, জিওমরফোলজি শব্দের অর্থ হলো পৃথিবীর আকার সম্পর্কে আলোচনা। পৃথিবীর যে আকার আয়তন রয়েছে ইহা সম্পর্কে কিন্তু জিওমরফোলজিতে আলোচনা করা হয়ে থাকে। তিনটি গ্রিক শব্দ থেকে এই জিওমরফোলজি শব্দটি কিন্তু উৎপন্ন হয়েছে বা উৎপত্তি হয়েছে। গ্রিক শব্দগুলি কি কি দেখো, প্রথম ওয়ার্ড হচ্ছে জিও। জিও কথার অর্থ হচ্ছে আর্থ বা পৃথিবী। মরফে দ্বিতীয় গ্রিক শব্দ, যার অর্থ হচ্ছে কি দেখো ফর্ম বা শেপ বা আকৃতি। এবং লোগোস কথার অর্থ হচ্ছে ডিসকোর্স বা আলোচনা। তাহলে জিওমরফোলজির অর্থ কি হচ্ছে পৃথিবীর আকৃতি সংক্রান্ত আলোচনা। সংজ্ঞা কি আছে দেখো, ডেফিনেশন। ভূমিরূপ বিদ্যা বা জিওমরফোলজি শব্দটি বিংশ শতাব্দীর মধ্যভাগ থেকে তার সঠিক অর্থে ব্যবহার শুরু হলেও 1894 খ্রিস্টাব্দে বিজ্ঞানী কিট এর সঠিক অর্থকে কিন্তু প্রথম ব্যাখ্যা করেছিলেন। তাহলে 1894 খ্রিস্টাব্দে কিন্তু বিজ্ঞানী কিট সর্বপ্রথম জিওমরফোলজি অর্থাৎ জিওমরফোলজি শব্দটির অর্থকে সঠিকভাবে ব্যাখ্যা করেছিলেন। ইউরোপে তখন ফিজিওগ্রাফি নামে কিন্তু ভূমিরূপ বিদ্যাকে পরিচয় দেওয়া হতো। ঠিক আছে, তখন ভূমিরূপ বিদ্যাকে ইউরোপে কি বলে ডাকা হতো, ফিজিওগ্রাফি। ঠিক আছে, এমনকি সেখানে জলবায়ু বিজ্ঞান, সমুদ্র বিজ্ঞান, গাণিতিক ভূগোল সব বিষয় কিন্তু আলোচনা করা হতো। কিন্তু আমেরিকা ও অন্যান্য স্থানে জিওমরফোলজি শব্দকে কিন্তু বিশেষ প্রাধান্য দেওয়া হতো। তারপরে দেখো কি আছে, এ.কে. লোভাক জিওমরফোলজি অ্যান্ড ইন্ট্রোডাকশন টু স্টাডি অফ ল্যান্ডস্কেপ গ্রন্থে বলেছেন। তার একটি গ্রন্থ, এ.কে. লোভাকের একটি গ্রন্থ যার নাম হচ্ছে জিওমরফোলজি অ্যান্ড ইন্ট্রোডাকশন টু স্টাডি অফ ল্যান্ডস্কেপ, যেখানে তিনি বলেছেন ভূমিরূপ বিদ্যা ভূপৃষ্ঠের বিভিন্ন ভূমিরূপের বিজ্ঞানী। ভূমিরূপ বিদ্যাকে তিনি বলেছেন ভূপৃষ্ঠের যে সমস্ত ভূমিরূপগুলি রয়েছে সে ভূমিরূপের বিজ্ঞানী। তারপরে পিজি ওরচেস্টার কি বলেছেন দেখো, 1940 সালে ভূমিরূপ বিদ্যাকে তিনি বলেছেন পৃথিবীর বিভিন্ন ভূমিরূপের ব্যাখ্যাপূর্ণ আলোচনা ক্ষেত্র। ঠিক আছে, তারপরে দেখো আমাদের আজকে যে প্রধান আলোচনার বিষয় সেটা হচ্ছে ভূমিরূপ বিদ্যার পরিধি বা স্কোপ অফ জিওমরফোলজি। এটা নিয়ে কিন্তু এখন আমরা আলোচনা করব। ভূমিরূপ বিদ্যার পরিধি খুবই বিস্তৃত। এর পরিধি কিন্তু খুবই বিস্তৃত। ভূমিরূপ বিদ্যা শুধুমাত্র ভূমিরূপকে আলোচনা করে না, তার সঙ্গে ভূমিরূপে যে উৎপত্তি কি করে হচ্ছে, ভূমিরূপে বিবর্তন কি করে হচ্ছে এগুলো কিন্তু ব্যাখ্যা করে। এবং বিভিন্ন প্রাকৃতিক পদ্ধতি দ্বারা কিভাবে ভূমিরূপের বর্তমান অবস্থায় এসে পৌঁছেছে বা বর্তমান অবস্থা প্রাপ্ত হয়েছে সেই বিষয়গুলোকেও কিন্তু বিশ্লেষণ করে। তাহলে ভূমিরূপ বিদ্যা শুধুমাত্র কোনো একটি ভূমিরূপকে নিয়ে আলোচনা করলো সেটা কিন্তু নয়, সেই ভূমিরূপটি কিভাবে আজকের অবস্থায় এসেছে, ভূমিরূপটির উৎপত্তির কারণ কি কি রয়েছে, এগুলো কিন্তু এই ভূমিরূপ বিদ্যা আলোচনা করা হচ্ছে। 1965 সালে আমেরিকা যুক্তরাষ্ট্রে ভূমিরূপ বিজ্ঞানী এস সুং এবং আর.ডব্লিউ. লিচি নামক দুজন ভৌগোলিক কি করেছিলেন, ভূমিরূপের বিকাশের সময় এবং দেশের গুরুত্ব কিন্তু আলোচনা করেছিলেন। তাদের মতে ল্যান্ডফর্ম ইজ ফাংশন অফ টাইম অ্যান্ড স্পেস। অর্থাৎ এই যে দুজন ভৌগোলিক রয়েছে, কে কে দেখে নাও, এস সুং এবং আর.ডব্লিউ. লিচি কি বলেছিলেন যে ভূমিরূপের বিকাশে তারা সময় এবং দেশের কি গুরুত্ব রয়েছে সেগুলো কিন্তু আলোচনা করেছিলেন। দীর্ঘ বা স্বল্প সময় ধরে ভূমিরূপের পরিবর্তনশীলতাকে বোঝানোর জন্য বা বোঝার জন্য নিম্নলিখিত দুটি বিষয় গুরুত্ব কিন্তু দেওয়া হয়েছে। কি কি বিষয় দেখো, সময় স্কেল আর একটা হচ্ছে দৈশিক স্কেল। এবার দেখবো যে সময় স্কেল কি, সময় স্কেল বা টাইম স্কেল কি দেখো, ভূমিরূপ পরিবর্তনে বা ভূমিরূপ প্রক্রিয়া হার নির্ধারণের সময়ে ভূমিকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে ভূমিরূপ প্রক্রিয়া হার বলতে কি বোঝানো হচ্ছে, কোনো ভূমিরূপ সৃষ্টি হতে যে পরিমাণ সময় অর্থাৎ দেরিতে সৃষ্টি হচ্ছে বা দ্রুত সৃষ্টি হচ্ছে এগুলো কিন্তু ভূমিরূপ প্রক্রিয়ার হারে আছে। এই ভূমিরূপ প্রক্রিয়ার হার নির্ধারণে সময়ের ভূমিকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত খুব অল্প সময় ভূমিরূপের পদ্ধতি হারের বা ভূমিরূপের কোনো পরিবর্তন হয় না। ভূমিরূপের পরিবর্তন কিন্তু একটু সময় সাপেক্ষ, কিছুটা সময় ধরেই হয়ে থাকে। ঠিক আছে, ভূমিরূপ পদ্ধতির হারে কোনো পরিবর্তন হলে ভূমিরূপ কখনো দ্রুত সাড়া দেয়, আবার কখনো কি হয়
ভূমিরূপ প্রক্রিয়া হারে পরিবর্তনে ভূমিরূপ কোনো প্রকার পরিবর্তনই হয় না, তা সারাই দেয় না, যাকে কি বলা হচ্ছে মৃত সময় বা ডেথ টাইম কিন্তু বলা হচ্ছে। কোনো বাইরে পরিবর্তন ঘটার পর ভূমিরূপ সেই পরিবর্তনের প্রভাব দেখাতে যতটা সময় নেয় তাকে কিন্তু রিঅ্যাকশন টাইম বলা হচ্ছে। কোনো একটি পরিবর্তন হচ্ছে, সেই পরিবর্তনের প্রভাবে যখন কোনো ভূমিরূপের পরিবর্তন ঘটবে সেটার জন্য যে পরিমাণ সময়টা নিচ্ছে তাকে কি বলা হচ্ছে রিঅ্যাকশন টাইম বা প্রতিক্রিয়া সময় কিন্তু বলা হয়ে থাকে। দেখো এখানে রিঅ্যাকশন টাইমে একটি উদাহরণ দেওয়া রয়েছে। হঠাৎ কোনো জায়গায় অনেক বৃষ্টি হলো, বৃষ্টি হওয়ার জন্য কি হলো নদীর জল বাড়বে এবং নদীর তীর ক্ষয় হবে, কিন্তু বৃষ্টি শুরু হওয়ার সাথে সাথে কি নদীর তীর ভেঙে যাবে না, একটু সময় তো নেবে, সেই সময়টাই হচ্ছে কি রিঅ্যাকশন টাইম। তারপরে কি আছে দেখো, সময় স্কেলকে সাধারণভাবে 3টি স্তরে ভাগ করা হয়। কি কি স্তরে ভাগ করা হচ্ছে? প্রথমটি রয়েছে বৃহৎ সময় স্কেল বা ম্যাক্রো টেম্পোরাল স্কেল, 2 নম্বরে আছে মধ্যম সময় স্কেল বা মেসো টেম্পোরাল স্কেল, আর 3 নম্বরে আছে স্বল্প সময় স্কেল বা মাইক্রো টেম্পোরাল স্কেল। বৃহৎ সময় স্কেলটা কি? ভূমিরূপ চর্চার ক্ষেত্রে প্রয়োজনীয় সময় যদি 1 কোটি বছর হয় তখন তাকে কি বলবে বৃহৎ সময় স্কেল, অর্থাৎ এই ক্ষেত্রে সময় কতটা হবে প্রায় 1 কোটি বছর কিন্তু হতে হবে। 2 নম্বর কি আছে মধ্যম সময় স্কেল, ভূমিরূপ চর্চার ক্ষেত্রে প্রয়োজনীয় সময় কয়েক হাজার বছর যদি হয় তাহলে তাকে কি বলা হবে মধ্যম সময় স্কেল কিন্তু বলা হচ্ছে। তারপরে আছে স্বল্প সময় স্কেল, ভূমিরূপ চর্চার ক্ষেত্রে প্রয়োজনীয় সময় যদি কয়েকশো বছর হয়, কয়েকশো বছর হলে তাকে কি বলা হবে স্বল্প সময় স্কেল বা মাইক্রো টেম্পোরাল স্কেল। তারপরে কি আছে দেখো, ভূমিরূপের উদ্ভব বিবর্তন এবং এক সেকেন্ড, ভূমিরূপের উদ্ভব বিবর্তন বিশ্লেষণের জন্য সময় স্কেলকে আবার 3টি ভাগে ভাগ করা হচ্ছে। কোন কোন ভাগে? চক্রীয় সময়, পর্যায়িত সময়, এটা হচ্ছে তাৎক্ষণিক সময়। আমাদের সময় স্কেল নিয়ে আলোচনা হলো, এবার আলোচনা করব দেখো দৈশিক স্কেল বা স্পেশিয়াল স্কেল নিয়ে। ঠিক আছে, ভূমিরূপ বিদ্যায় দৈশিক স্কেল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কেন? ভূমিরূপের আকার বা আয়তনের ভিত্তিতে বড় থেকে ছোট ভাগে ভাগ করার পদ্ধতিকে কিন্তু রেশিও স্কেল বলা হয়। সহজভাবে বললে পৃথিবীর যে ভূমিরূপগুলি রয়েছে সেগুলোকে যদি আকারের ভিত্তিতে বড়, মাঝারি এবং ছোট আকার বা আয়তন অনুযায়ী ভাগ করা হয় তখন তাকে দেশীয় স্কেল বলা হচ্ছে। ঠিক আছে, এই ধারণা নিয়ে অনেক ভূগোলবিদ কিন্তু তাদের ব্যাখ্যা দিয়েছেন। কে কে দেখো, F.M. ফেনোমেন, J.F. গ্যালার্স, বোর্নে, R.E. হটন কিন্তু এই দৈশিক স্কেল নিয়ে কাজ করেছেন। R.D. সলসবারি ভূমিরূপ বিদ্যাকে আবার 3টি পর্যায়ে ভাগ করেছেন। কি 3টি ভাগ দেখো, প্রথম পর্যায়ে ভূমিরূপ। প্রথম পর্যায়ে ভূমিরূপ হলো পৃথিবীর সবচেয়ে বৃহৎ আকারের ভূমিরূপ। পৃথিবীর ভূপৃষ্ঠের প্রধান দুটি অংশ, কি কি অংশ? মহাদেশ এবং মহাসাগর এই পর্যায়ে অন্তর্গত। এই যে প্রথম পর্যায়ে ভূমিরূপে অন্তর্গত কোন দুটি ভূমিরূপ? মহাদেশ এবং মহাসাগর। পৃথিবীর আদি অবস্থায় ভূপৃষ্ঠের কিছু অংশ উত্থিত হয়ে কি সৃষ্টি করেছিল? মহাদেশ, এবং কিছু অংশ অবনমিত হয়ে বা নিচে বসে গিয়ে সৃষ্টি করেছিল মহাসাগর। তারপরে আছে দ্বিতীয় পর্যায়ে ভূমিরূপ। এই দ্বিতীয় পর্যায়ে ভূমিরূপ কি? মহাদেশ এবং মহাসাগরের মধ্যে যে প্রধান প্রধান ভূমিরূপ গঠিত হয়েছে সেগুলোকে দ্বিতীয় পর্যায়ে ভূমিরূপ বলা হচ্ছে। কি কি দেখো গঠিত হয়েছে? স্থলভাগে পর্বত গঠিত হয়েছে, মালভূমি, সমভূমি, আর সমুদ্রের তলদেশে কি কি গঠিত হয়েছে দেখো, মহীসোপান, মহীঢাল, গভীর সমুদ্র সমভূমি, সমুদ্র খাত ইত্যাদি কিন্তু গঠিত হয়েছে। তারপরে আছে 3 নম্বরে তৃতীয় পর্যায়ে ভূমিরূপ। তৃতীয় পর্যায়ে ভূমিরূপে কি কি আসছে? ক্ষয় এবং অবক্ষেপণের ফলে ভূপৃষ্ঠে যে অসংখ্য ছোট ছোট ভূমিরূপের সৃষ্টি হয়েছে সেগুলো কিন্তু তৃতীয় পর্যায়ে ভূমিরূপের অন্তর্গত। ঠিক আছে, এগুলো কি কি দেখো, নদী, বায়ু, হিমবাহ এবং সমুদ্র তরঙ্গের প্রভাবে বদ্বীপ, বালিয়াড়ি, চর, প্লাবন, সমভূমি ইত্যাদি ভূমিরূপ তৈরি হয়, যেগুলো তৃতীয় পর্যায়ে ভূমিরূপে কিন্তু অন্তর্গত। সবশেষে দেখো উপসংহার দেওয়া রয়েছে। কি আছে দেখো, উপরের আলোচনা থেকে বোঝা যাচ্ছে যে ভূমিরূপ বিদ্যার পরিধি অত্যন্ত বিস্তৃত। তো আজকে আলোচনার পর আমরা কি বুঝতে পারলাম? যে ভূমিরূপ বিদ্যার যে পরিধি রয়েছে বা আলোচনা ক্ষেত্র কিন্তু অনেকটা বিস্তৃত। এটি শুধু ভূপৃষ্ঠের বিভিন্ন ভূমিরূপেরই বর্ণনা করে না, সে ভূমিরূপগুলো কিভাবে উৎপত্তি হলো, কিভাবে বিবর্তন হলো এবং কিভাবে পরিবর্তন হয়ে আজকের অবস্থা প্রাপ্ত হয়েছে সেগুলো সম্পর্কেও কিন্তু বিশদে অর্থাৎ ব্যাখ্যাপূর্ণভাবে কিন্তু আলোচনা করে থাকে। তো আজকের আলোচনা কিন্তু এতটুকুই ছিল। তোমাদের সবশেষে একটি ছোট্ট ইনফরমেশন আমি দিয়ে রাখছি। দেখো, তোমরা যারা যারা ভাবছো আমাদের সাথে যুক্ত হবে, স্ক্রিনের নিচে 2টো নাম্বার দেওয়া আছে,
যে কোনো একটি নাম্বারে কিন্তু তোমরা কল করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। যারা মেজর স্টুডেন্টস রয়েছে তাদের জন্য কোর্স ফি রাখা হয়েছে দেখো মাত্র 1199 করে, এবং যারা মাইনর স্টুডেন্টস রয়েছে তাদের জন্য কোর্স ফি রাখা হয়েছে মাত্র 699 করে। আর যে সুযোগগুলি তোমরা পেয়ে যাচ্ছ দেখো, লাইভ ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস, রেকর্ডেড ক্লাসেস, 100% কমন সাজেশনস কিন্তু তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে যাওয়ার পর পেয়ে যাচ্ছ। তাছাড়া আজ না কিন্তু এতটুকুই ছিল, দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ।